নিঘণ্টু শব্দের অর্থ কি? সেই নিঘণ্টু শব্দের অর্থ দেখাতে গিয়ে যাস্কাচার্য ৩ টে মত এনেছেন। বলছেন নিঘণ্টাবহ কস্মাৎ, মানে নিঘণ্টু কেন বলা হয়? সেখানে ৩ টে মত আমরা পাবো। নিগমা ইমে ভবন্তি ছন্দোভ্যঃ সমাহৃত্য সমাহৃত্য সমাম্নাতাঃ ते নিগন্তব এব সন্তো নিগমনাৎ নিঘণ্টব উচ্যন্তে ইতি ঔপমন্যবঃ। এটা একটা মত। অপি বা আহননাদেব স্যুঃ সমাহতা ভবন্তি, এটা একটা মত। যদ্বা সমাহৃতা ভবন্তি, এটা একটা মত। নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি কিভাবে হবে সে জায়গায় ৩ টে মত এনেছেন। ৩ টে মতের বৈশিষ্ট্য কি কি? ৩ টে মতের বৈশিষ্ট্য হচ্ছে, প্রথম মত অনুসারে এই যে নিগমা ইমে ভবন্তি, এইখানে বলা হচ্ছে নি উপসর্গ আর ধাতু হচ্ছে গম। তাহলে নিপূর্বক গম ধাতু থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি হয়েছে, এটা হচ্ছে প্রথম মত। দ্বিতীয় মত কি বলছে? অপিবা আহরণা দেব সিহু, এই যে এখানে আহরণা দেব সিহু, এইখানে এদের মত হচ্ছে সম আ আর হন ধাতু। কি ধাতু? সম উপসর্গ আ উপসর্গ হন ধাতু, তার থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি হয়েছে। এটা কাদের মত? দ্বিতীয় মত। তাহলে সম আ পূর্বক হন ধাতু থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি। তৃতীয় মত হচ্ছে সম উপসর্গ আ উপসর্গ আর হচ্ছে হন ধাতু, কি ধাতু? হ্রি ধাতু। কি ধাতু? হ্রি। এইটা হচ্ছে তৃতীয় মত। তাহলে নিপূর্বক গম ধাতুর থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি, এটা প্রথম মত। সম উপসর্গ আ উপসর্গ হন ধাতুর থেকে উৎপত্তি হয়েছে, এটা দ্বিতীয় মত। আর সম উপসর্গ আ উপসর্গ হ্রি ধাতুর থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি হয়েছে, এটা তৃতীয় মত। এই যে প্রথম মত নিপূর্বক গম ধাতু থেকে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি হয়েছে, বলছে ইতি ঔপমান্যবঃ, এটা ঔপমান্যব আচার্যের মত, মানে হচ্ছে উপমন্যু অপত্যম ঔপমান্যবঃ। তাহলে উপমন্যু আচার্য, অপমন্যু আচার্যের যে পুত্র ঔপমন্যবঃ বা উপমন্যু, তারা সেই ঔপমন্যব আচার্যের মত হচ্ছে যে নিপূর্বক গম ধাতু থেকেই উৎপত্তি হয়েছে। আর এই দুটো মতের বক্তাকে সেটা কিন্তু নিরুক্তকার যাস্ক বলেননি ক্লিয়ার করে। তাহলে প্রথম মতটা যে ঔপমান্য হবে সেটা আমরা জানি, কিন্তু দ্বিতীয় মত হতে পারে, দুটো মতই যাস্কের হতে পারে, কিন্তু প্রথম মতটা কার? ঔপমান্য হবে। তাহলে এখন যদি ভালো করে দেখি, শব্দটা হচ্ছে আমার নিঘণ্টু, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে নি পূর্বক গম ধাতু, তার থেকেও নিগম বা নিঘন্তু, এর মধ্যে নিঘণ্টু কি করে হলো? আর সম আ হন থেকে তো নিঘণ্টু অনেক দূরে মনে হচ্ছে, সম আ হ্রি থেকে আরো দূরে মনে হচ্ছে। এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিরুক্তের যে শব্দের নির্বাচন দেখানো হয়, সেখানে বলা হয় যে শব্দ হয় সেই শব্দকে ৩টে ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি কি? না, বলা হয় শব্দ ৩ ধরনের হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ বৃত্তি, এই বৃত্তি একটা বলা হয় প্রত্যক্ষ বৃত্তি, একটাকে বলা হয় পরোক্ষ বৃত্তি, আর একটাকে বলা হয় অতি পরোক্ষ বৃত্তি। ৩টে ক্যাটাগরির আমরা শব্দ পাই। প্রত্যক্ষ বৃত্তি মানে যাদেরকে দেখলেই এখানে কি ধাতু আছে কি প্রত্যয় আছে বোঝা যায়, তাদেরকে বলা হয় প্রত্যক্ষ বৃত্তি। আর পরোক্ষ বৃত্তি যাদেরকে দেখলে বোঝা যায় না কিন্তু একটু কাঠখড় পড়ালে বার করা যায়, পরোক্ষ বৃত্তি মানে একটু মাথা খাটালেই কি হবে, বেরিয়ে যাবে, সেগুলো হচ্ছে পরোক্ষ বৃত্তি। আর অতি পরোক্ষ বৃত্তি মানে যতই চেষ্টা করি না কেন এ বের করা একদম অসম্ভব বললেই চলে। তাহলে ৩ ধরনের শব্দ পাওয়া যায়, একটা প্রত্যক্ষ বৃত্তি, একটা পরোক্ষ বৃত্তি, আর একটা হচ্ছে অতি পরোক্ষ বৃত্তি। প্রত্যক্ষ বৃত্তি যেমন, প্রত্যক্ষ বৃত্তি যদি আমরা দেখি যেমন পাচক শব্দ, কি শব্দ? পাচক, যে পজ ধাতুর সঙ্গে নুল প্রত্যয় করে পাচক শব্দ হয়। তাহলে এখানে দেখলেই মানে আমরা যারা একটু ব্যাকরণ জানি, তারা আমরা দেখলেই বলে দিতে পারবো যে এখানে এই প্রত্যক্ষ বৃত্তি এরকম একটা হয়েছে। পরোক্ষ বৃত্তি যেটা একটু অড, অথচ শুনিনি কিন্তু হতে পারে, যেমন নিগন্তু শব্দ। কি শব্দ? নিগন্তু। নিগন্তু এখানে যদিও দেখে মনে হচ্ছে এখানে কি হয়েছে, কিন্তু একটু ভালো করে দেখলে এখানে নিপূর্বক গম ধাতুর ঔনাদিক তুন প্রত্যয় বলে একটা হয়, তার দ্বারা নিগন্তু হতে পারে, যদিও কম শোনা, তাই একটু মানে মাথা খাটাতে হবে, তাই পরোক্ষ বৃত্তি। আর অতি পরোক্ষ বৃত্তি মানে যেটা মনে হবে কখনো শুনিনি, এটা আবার কি করে হতে পারে, যেমন হচ্ছে নিঘণ্টু শব্দ নিজে। নিঘণ্টু শব্দ কি? অতি পরোক্ষ বৃত্তি। তাই এর কি ধাতু আছে কি প্রত্যয় আছে সহজে বোঝা যায় না। এই অতি পরোক্ষ বৃত্তি যে শব্দগুলো, সেই শব্দগুলোর ব্যুৎপত্তি দেখানোই হচ্ছে কার উদ্দেশ্য? নিরুক্তের উদ্দেশ্য। তাহলে অতি পরোক্ষ বৃত্তি যে সমস্ত শব্দ, তাদের ব্যুৎপত্তি দেখাতে হবে। তাহলে অতি পরোক্ষ বৃত্তির ব্যুৎপত্তি দেখাতে গেলে সেখানে নিরুক্ত ৫টা জিনিসকে হাতিয়ার করেছে। কোথাও বর্ণের আগম করেছে, যে বর্ণ নেই বাস্তবে তার আগম করেছে। কোথাও বর্ণের বিপর্যয় করেছে, কোথাও আবার বর্ণের নাশ করেছে, কোথাও আবার অর্থের যোগ করেছে। এইভাবে কি করা হয়েছে?
না অর্থের ব্যুৎপত্তি দেখানো হয়েছে। এখানেও ঠিক তাই। এখানেও যে দেখো ভালো করে, নিপূর্বক গম ধাতু, তার যদি আমরা প্রত্যক্ষ বৃত্তি দেখি তাহলে সেখানে অর্থ হবে নিগময়িতা। নিগময়িতা মানে যেটা বোঝায়, মানে যেটা ভালোভাবে অর্থ বোঝায় তাকেই নিগময়িতা বলে। তা নিঘণ্টু মানে যে অর্থ বোঝায় কেন, তাহলে নিগমা ইমে ভবন্তি, এই যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ভালোভাবে বোধের কারণ। কাদের বোধের কারণ? না অর্থ, বেদের যে অর্থ তার বোধের কারণ। যদি বেদে প্রযুক্ত যে সমস্ত শব্দগুলো কঠিন শব্দ, তাদের যদি অর্থ দেখিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে তো আমার অর্থ বুঝতে সুবিধে হবে। তাই এরা যেহেতু ভালোভাবে বোঝায়, তাহলে নির অর্থ নিশ্চয়ই না গময়ন্তি, কিম গময়ন্তি, অর্থম গময়ন্তি, অর্থম বোধয়ন্তি ইতি নিগমাহ, অর্থাৎ নিঘণ্টবহ। তার থেকে বুঝতে পারা যাবে, কিন্তু নিগময়িতা যে শব্দ সেটা বুঝতে পারছি যে হলো, কিন্তু তার থেকে কি হয় নিগন্তু, তার থেকে কি হয়েছে নিঘণ্টু। এটা হচ্ছে ক্রম। তাহলে এই যে নিঘণ্টু শব্দটা হয়েছে, এই নিঘণ্টু শব্দ থেকে আমি সাক্ষাৎ ধাতু আর প্রত্যয় বুঝতে পারছি না। তাহলে এখানে বলা হয় এর পরোক্ষ বৃত্তি হচ্ছে নিগন্তু, আর তার প্রত্যক্ষ বৃত্তি হচ্ছে নিগময়িতা। তাহলে এইটাকে বুঝতে গেলে ব্যাকে আসতে হবে। তাহলে নিগন্তু থেকে নিঘণ্টু কি করে হলো, না এখানে বলা হয় গয়ের জায়গায় ঘ হয়েছে আর তয়ের জায়গায় ট হয়েছে। ত যখনই ট হয়ে যাবে দন্ত ন মূর্ধন্য ন হয়ে যাবে, এইভাবে নিঘণ্টু হয়েছে। তাহলে এখানে বর্ণের বিকার হয়েছে, গয়ের জায়গায় ঘ, তয়ের জায়গায় ট, এইভাবে কি হয়েছে নিঘণ্টু। পরে আরো যাচ্ছে তখন আরো বিকার হচ্ছে। এখানে সম আ উপসর্গ, এখানে সম আ বিকার করে হয়েছে। এখানে যদি হতো তাহলে কি রূপ হতো, সমাহন্তু। কি হতো সমাহন্তু, তার থেকে কি করতে হবে নিঘণ্টু। তাহলে এখানে যদি আমি করতে যাই এখানে আরো বিকার করতে হবে। এখানে সমাজে আছে সম আ, এর স্থানে কি হয়েছে নি, হয়ের স্থানে ঘ, তয়ের স্থানে ট, দিয়ে কি হয়েছে নিঘণ্টু হয়েছে। এখানে কি আছে, এখানে আছে সমাহর্তু, তার থেকে নিঘণ্টু, তার থেকে কি হয়েছে নিঘণ্টু। এখানে দেখো আরো আমাদের সমস্যা আছে, সমা, এখানে সম আ উপসর্গের জায়গায় নি, আগেও যা ছিল সমা এর জায়গায় নি হয়েছিল। হয়ের জায়গায় ঘ, বেশ হয়ের জায়গায় এখানেও ঘ হয়েছিল। এখানে শুধু তয়ের জায়গায় ট হয়েছিল, এখানে শুধু তয়ের জায়গায় ট করলে হবে না, এখানে রয়ের জায়গায় আবার মূর্ধন্য ন করতে হবে। তাহলে সমার জায়গায় নি, হর এর জায়গায় ঘন, আর তয়ের জায়গায় ট, এইভাবে নিঘণ্টু। তাহলে এই নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি কিভাবে হচ্ছে, তিনটে মত পাচ্ছে। একটা বলছে নিঘণ্টু আসলে নিগন্তু থেকে এসছে, নিগন্তু মানে নিগময়িতা, মানে নিপূর্বক গম ধাতু থেকে। একটা বলছে নিগন্তু সমাহন্তু থেকে এসেছে, সমাহন্তুকে না সমা উপসর্গ থাকলে হন ধাতু থেকে ব্যুৎপত্তি হয়েছে সমাহন্তু। আরেক দল বলছে না সমাহর্তু থেকে নিঘণ্টু হয়েছে। তাহলে তিনটে মত। তাহলে প্রথম মত যে নিপূর্বক গম ধাতু থেকে হয়েছে, এটা কাদের মত, ঔপমান্যবহ। কি বলছে পংক্তি সহ দেখবো, নিগমা ইমে ভবন্তি, এগুলো অর্থের বোধের কারণ হয়, সত্যি করে অর্থের বোধের কারণ হয়। ছন্দোভ্য সমাহৃত্য সমাহৃত্য সমমনাতঃ, এই শব্দগুলো ছন্দ থেকে অর্থাৎ বেদ থেকে সমাহৃত্য সমাহৃত্য সমমনাতঃ, মানে খুঁজে খুঁজে এক জায়গায় কালেকশন করা হয়েছে। তে নিগন্তব এব সন্ত, নিগমনাৎ নিঘণ্টব উচ্চান্তে, তারা কিসের কারণ হয়, নিগমনাৎ মানে বোধের কারণ হয়, তার জন্য নিঘণ্টু বলা হয়। এটা কার মত, ঔপমান্যবহ, ঔপমান্যব আচার্যের মত। অপিবা, অপিবা বলতে অথবা, আহননাদেব সিহু, আহননাদেব সিহু, আহননাদ বলতে হন ধাতুর অর্থ যেমন হত্যা করা হয়, তেমনি হন ধাতুর অর্থ পড়া, এইরকমও অর্থ হয়। তাহলে সমাহতা ভবন্তি মানে যেগুলো এক জায়গায় পড়া হয়, ভালো করে যদি দেখা এক জায়গায় পড়া হয় মানে কি, যাদের এক জায়গায় পাঠ আছে তাদেরকেই নিঘণ্টু বলা। নিঘণ্টু আমি একটু আগেই বলেছি শব্দের কালেকশনকে কি বলা হয় নিঘণ্টু। তাহলে এরা বলে যাদের এক জায়গায় বা একত্রে পাঠ আছে তাদেরকেই কি বলা হচ্ছে নিঘণ্টু বলা হয়। তাহলে সমাহতা মানে একত্র পঠিতা, যেগুলো এক জায়গায় পড়া হয় বা যাদের এক জায়গায় পাঠ আছে তারাই নিঘণ্টু। সত্যি করে তো নিঘণ্টু মানে শব্দের কালেকশন, তাই এদেরও অর্থের দিক থেকে ঠিক আছে। কিন্তু হন ধাতুর অর্থ যে পাঠ করা হয়, সেই প্রসঙ্গে তো আমরা হন ধাতুর অর্থ পাঠ করা শুনিনি, হন ধাতুর অর্থ হত্যা করা শুনেছি। তখন এখানে টিকাকাররা বিভিন্ন যুক্তি দেখান যে হন ধাতুর অর্থ পাঠ করা অর্থেও হয়। যেমন প্রয়োগ পাওয়া যায়, ব্রাহ্মণী ইদম আহতম, মানে ব্রাহ্মণে এরকম বলা হয়েছে বা এরকম পড়া হয়েছে। সূত্রে ইদম আহতম, সূত্রে এরকম পড়া হয়েছে, পাঠ করা হয়েছে। তাহলে হন ধাতুর অর্থ পাঠ করা আছে, প্রসিদ্ধ নয়, তো ব্যবহার হয়। তাই সমাহতা ভবন্তি এদের অর্থ হচ্ছে যে একত্র পঠিতাহ, যারা এক জায়গায় পড়েছে তাদেরকেই পড়া হয়েছে বা পাঠ আছে, তাদেরকেই নিঘণ্টু বলা হচ্ছে। আরেকটা বলছে যদ্বা সমাহৃতা ভবন্তি, সমাহৃতা মানে সংগৃহীতা, যাদের এক জায়গায় সমাহরণ করা হয়েছে, কালেকশন করা হয়েছে, তাদেরকেই বলা হয় নিঘণ্টু। সত্যি করে এখানেও তো এক জায়গায় কালেকশন করা হয়েছে, এক জায়গায় সংগ্রহ করা হয়েছে, তাই এদেরকে কি বলা হয়
নিঘণ্টু। এইভাবে নিঘণ্টু শব্দের তিনটে পদ্ধতিতে নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি দেখেন যাস্কাচার্য। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে ঔবমান্যব আচার্যের মতে যে নিঘণ্টু শব্দর উপসর্গ কি ধাতু কি, সেটা নি উপসর্গ গম ধাতু। ঔপমন্যব আচার্যের মতে পরোক্ষ বৃত্তি কি, নিঘণ্টু অতি পরোক্ষ, তার পরোক্ষ বৃত্তিতে কি আছে না সেখানে নিঘণ্টু। আর যদি বলে দ্বিতীয় মতে কি আছে না সমাহন্তু থেকে নিঘণ্টু। তৃতীয় মতে কি আছে না সমাহর্তু থেকে নিঘণ্টু। যদি বলে যদ্বা সমাহৃতা ভবন্তি ইতি পক্ষে পরোক্ষ বৃত্তি শব্দ কহ, তাহলে বলতে হবে সমাহর্তু। আর যদি বলে অপি বা হন্নাদেব স্যুহু, এই পক্ষে পরোক্ষ বৃত্তিকে না সমাহন্তু। ঠিক আছে, এইভাবে আমরা নিঘণ্টু শব্দের ব্যুৎপত্তি দেখলাম। তাহলে আমরা দেখলাম যে গো শব্দ থেকে দেবপদিনী শব্দ পর্যন্ত যে সমন্বয়, তার ব্যাখ্যা করার জন্য নিরুক্তের প্রবৃত্তি হচ্ছে। সেই সমন্বয়কে, সেই সংগ্রহকে নিঘণ্টু নামে ডাকা হচ্ছে। কেন নিঘণ্টু বলা হয়, তার জন্য তিনটে মত আমরা পেলাম।